বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার টার্গেট করলো পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ। আজকে গোটা বাংলা কার্যত চমকে যায় সকালের একটি গোয়েন্দা অপারেশনে, যেখানে বর্ধমানে রেনেসা গ্রুপের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক ব্যক্তিকে আটক করে বাংলার এসটিএফ। অর্থাৎ বাংলার পুলিশ যখন এই বর্ধমানের এই ব্যক্তিকে অ্যারেস্ট করে, তখন সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে সে অর্থে আলোচনা হয়নি, কিন্তু এরপর একের পর এক বোমা ফাটতে শুরু করে। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম হামিম খান। এই হামিম কে? একের পর এক তথ্য যখন সামনে আসে তখন সকলের চক্ষু চড়ক গাছ। এই হামিম হলো কাশ্মীরের বিখ্যাত বা কুখ্যাত সাজ্জাদ যে গোষ্ঠী আছে তার অন্যতম সদস্য। এই সাজ্জাদের নাম কোথায় জড়িয়েছিল জানেন? যখন আমাদের দেশে পুলওয়ামা হত্যাকাণ্ড করে ভারতের সেনাবাহিনীকে টার্গেট করা হয়েছিল, ঠিক তখন এই সাজ্জাদ গোষ্ঠীর নাম জড়িয়েছিল। এই সাজ্জাদ গোষ্ঠীর অন্যতম সদস্য হলো এই হামিম খান। তিনি জৈশ-ই মোহাম্মদের হয়ে বাংলাতে স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছিলেন। আরো যে তথ্য গোয়েন্দাদের পক্ষ থেকে জানা যায় তা আরো ভয়ঙ্কর। আর এই ব্যক্তিকে কেন বাংলায় পাঠিয়েছিল জৈশ-ই মোহাম্মদ? দেখুন, এই ব্যক্তির ডিজিটাল একাধিক এভিডেন্স যখন কালেক্ট করা হয় তখন দেখা যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাত্রাপথকে ফলো করছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সামগ্রিকভাবে ফলো করা হয়। এবং গোয়েন্দাদের প্রাথমিক অনুমান শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছিল জেইসের পক্ষ থেকে, এবং প্রধানত তাকে টার্গেট করেই বাংলায় এই ধরনের জঙ্গি শামীমকে পাঠানো হয়েছিল। এরপর জানা যায় এই শামীম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু অপারেট করেছে। প্রথমত জানা যায় হাওড়ার যে পিলখানা অঞ্চল আছে সেখানে একটি গেঞ্জি কারখানায় তিনি কর্মরত ছিলেন। এরপরে তিনি নিউ টাউনের একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন এবং তার সর্বশেষ লোকেশন ছিল বর্ধমান। হাওড়ার পিলখানায় যখন তিনি কাজ করতেন তখনও নাকি তিনি পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। পাকিস্তানের আইএসআই কিংবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিয়মিত কথাবার্তা বলার একটি কনফার্মেশন বাংলার গোয়েন্দারা কিন্তু করেছে। ফলে একটা জিনিস পরিষ্কার, বাংলার মুখ্যমন্ত্রীকে এক্ষেত্রে টার্গেট করা হলো পাকিস্তানের জেইসের পক্ষ থেকে। বিষয়টার ভয়াবহতা ঠিক কোন জায়গায় গেছে আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন। শেষ 1.5 থেকে 2 বছর ধরে লাগাতার বাংলাকে কাজে লাগিয়ে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার ঘটনা বারংবার আমরা দেখেছি। এবার সমস্ত কিছুকে ছাপিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। এই জৈশ-ই মোহাম্মদের নাম একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল। বারংবার ভারতের একাধিক সন্ত্রাসী আক্রমণের সঙ্গে এই অর্গানাইজেশনের নাম ওতপ্রোতভাবে জড়িত। ইম্পর্টেন্ট বিষয় হলো এই জৈশ-ই মোহাম্মদের এজেন্ট সাদ্দিম, যার কথা আমি বলছি, তিনি হঠাৎ করে বাংলাতে এলেন এবং তাকে লোকাল সাপোর্টটা কে দিল? অর্থাৎ লোকাল সাপোর্ট ছাড়া এরা তো সে অর্থে কাজ করতে পারবে না। মানে এদেরকে ফ্ল্যাট বুক করার জন্য এদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেখাতে হবে, প্রমাণ করতে হবে। ফলে বাইরে থেকে কেউ এসে যে কোনো জায়গায় খুব স্মুথলি ট্রাভেল করা কিন্তু কার্যত কঠিন এই বাংলাতে অন্তত। ফলে এদেরকে সাপোর্ট কারা করছে সেটাই আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। এবার প্রশ্ন হলো কেন শুভেন্দু অধিকারী টার্গেট? দেখুন, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই প্রথম 2-2.5 মাসের মধ্যে এমন কিছু পদক্ষেপ নেয় যেটি বাংলার শুধু নয় গোটা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ফলে শুভেন্দু অধিকারীকে না সরালে তাদের যে কার্য তা সিদ্ধিলাভ হবে না। যেমন বর্ডার ইস্যু, শুভেন্দু অধিকারী এসেই প্রথমে ঘোষণা করে দেন যে তিনি সীমান্তে বিএসএফ কে কাঁটাতার তুলে দেবেন, এবং এর জন্য প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই তিনি অ্যাপ্রুভ করে দেন জমি হস্তান্তর। অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার শেষ 10 বছর ধরে জমি হস্তান্তরের যে ডিলেমা করছিল, শুভেন্দু অধিকারী এসেই 10 মিনিটেই সেটাকে শেষ করে দেন। ফলে এই যে কাঁটাতার দিয়ে দেওয়া হলো, এর ফলে কি হলো? এর ফলে সীমান্ত থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকতে পারলো না। অর্থাৎ আনসারুল্লাহ বাংলার টিম যারা ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিয়েছিল, তাদের কিন্তু কর্ম সেখানেই 100%-এর মধ্যে 50% কমে গেল। পাশাপাশি শিলিগুড়ি করিডোরের কাছেও একটি জমি হস্তান্তর করেছে আমাদের রাজ্যের সরকার। ফলে যেখানে যেখানে ভারতের ন্যাশনাল সুরক্ষার জন্য জমি প্রয়োজন ছিল বিএসএফ এর, ঠিক সেখানেই কিন্তু রাজ্য সরকার সহায়তা করেছে। অর্থাৎ পাকিস্তান যেভাবে ভারতের পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, অর্থাৎ বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল,
জমি হস্তান্তরের ফলে সেটা কিন্তু তারা সে অর্থে করতে পারবে না, তা কিন্তু বুঝে যায়। অর্থাৎ পাকিস্তানের জঙ্গিরা অনুপ্রবেশেই বাধা দেবে বিএসএফ, কারণ এবং বিভিন্ন জায়গায় কাঁটাতারের অস্তিত্ব, তাদের যে মুভমেন্ট সেটাকে কিন্তু আটকে দিতে পারে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসায় কিন্তু হিন্দুদের হয়ে কথা বলার পর, মানে হিন্দুদের হয়ে তিনি জোরালো সওয়াল বারংবার করেছেন। এমনকি বাংলার বা পশ্চিমবঙ্গের একমাত্র নেতা যিনি চিন্ময় প্রভু, যিনি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন, সেই গ্রেফতারের পরও আওয়াজ তুলেছিলেন। অর্থাৎ হিন্দু জাগরণের কথা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, যা পাকিস্তানের জেইসি জঙ্গিদের না পছন্দ। এই জেইসি জঙ্গিরা কখন কাকে টার্গেট করে এর একটু প্যাটার্ন বুঝে নেওয়া দরকার। এই প্যাটার্নের সঙ্গে আপনারা হামাসের মিল পাবেন। ইসরায়েলের উপর হামাসের জঙ্গিরা নৃশংস হামলা চালায় 7ই অক্টোবর 2023-এ। কোন জায়গায় হামলা চালানো হয়েছিল? এমন একটি জায়গায় হামলা চালানো হয়েছিল যেখানে ইসরায়েলবাসী মুক্ত মনার একটি উৎসব মুখর পরিবেশে আনন্দ উৎসবে মেতেছিলেন। যখন তারা আনন্দ উৎসবে মেতেছিলেন ঠিক তখনই তাদের উপর হামলা চালানো হয়। এবার পেহেলগাম হত্যাকাণ্ডের প্যাটার্নটা বুঝুন। কাশ্মীরে যেখানে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল, হিন্দুদের ধরে ধরে মারা হয়েছিল, সেখানেও কিন্তু ছুটি কাটাতে গেছিল পর্যটকরা। অর্থাৎ সেই উৎসব মুখর একটা সময়, যেই উৎসব মুখর সময়ের উপর টার্গেট করা হয় এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীদের পক্ষ থেকে। অর্থাৎ এই উগ্র ইসলামী যে সকল জঙ্গিরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর আক্রমণ করে, তারা এই মুক্ত মনা, উৎসব মুখরতা, উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা তারা কিন্তু পছন্দ করে না। যখনই এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন দেশে হয়েছে তখনই কিন্তু তাদের উপর আক্রমণ করার ছক এই সকল জঙ্গিরা করেছে, এবং একই প্যাটার্ন বাংলাতেও কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর যেভাবে হিন্দু জাগরণের সৃষ্টি হয়েছে এবং যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় উৎসব হতে শুরু করেছিল হিন্দুদের মধ্যে, সেই পার্টিকুলার জায়গায় কিন্তু আঘাত আনার চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জেইসি মোহাম্মদের পক্ষ থেকে, এবং তারই এজেন্ট এই ব্যক্তি যিনি আজকে ভারতের গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন একদম খাস পশ্চিমবঙ্গের বর্ধমানের মতো একটি জায়গা থেকে। আরো একাধিক কারণ আছে। কিছুদিন আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছিল তারা এবার কলকাতাকে অ্যাটাক করবে। অর্থাৎ কলকাতা বরাবরই পাকিস্তানের টার্গেটের কেন্দ্রবিন্দু ছিল। এর কারণটা হলো স্ট্র্যাটেজিক অনেক কম, জিওগ্রাফিক্যাল অনেক বেশি। পশ্চিমবঙ্গের অবস্থানটা একটু বুঝতে হবে। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় অবস্থিত যার সীমানায় একসঙ্গে দুটো দেশ, নেপাল ও বাংলাদেশ। ফলে যদি পশ্চিমবঙ্গকে টার্গেট করা যায় তাহলে দুই দেশকে মানে দুই দেশের সীমানাবর্তী অঞ্চলকেও কিন্তু অশান্ত করা সম্ভব। এবং পশ্চিমবঙ্গ এমন একটা দেশ যেখান থেকে নেপাল এবং বাংলাদেশ মানে দুদিক থেকেই পশ্চিমবঙ্গকে অশান্ত করা যেতে পারে এই পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি পশ্চিমবঙ্গ খুব শক্তিশালী জায়গায় একটা অবস্থিত, এবং এটার সঙ্গে নর্থ ইস্ট ভারতের কানেকশনও কিন্তু জোরালো। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি করিডর না থাকলে নর্থ ইস্ট সমগ্র ভারত থেকেও কিন্তু আলাদা করা সম্ভব হবে। ফলে পশ্চিমবঙ্গকে যদি টার্গেট করা যায় তাহলে গোটা ভারতকেই কিন্তু বার্তা দেওয়া সম্ভব, তা জেইসি মোহাম্মদের এই জঙ্গিরা জানতো। পাশাপাশি এই পশ্চিমবঙ্গের বর্তমান যে সিভিলাইজেশন তা অনেকটা আরবান কালচারে বিশ্বাসী। তার প্রধান কারণ হলো পপুলেশন। অর্থাৎ এত মানুষের ভিড়ে এই এক দুটো জঙ্গি যদি মিশে যায় তাহলে ভিড় থেকে কখনো সেই জঙ্গিকে আলাদা করা সম্ভব নয়। অর্থাৎ দুধ থেকে জল আলাদা করা এই পশ্চিমবঙ্গে খুব কঠিন কাজ। তাই পশ্চিমবঙ্গকে আঁকড়ে ধরেই তাদের যাবতীয় অপারেশনের পরিকল্পনা, যে অপারেশন চালিয়ে তারা বাংলাদেশ বা নেপাল যে কোনো একটা সীমান্ত দিয়ে যেদিকে ইচ্ছা পালিয়ে যেতে পারে, পাশাপাশি তারা ভিড়েও মিশে যেতে পারে। অর্থাৎ জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গ অবস্থিত, তাই পশ্চিমবঙ্গের সিকিউরিটি রিলেটেড বিষয়ে সবসময় কিন্তু একটা সংশয়বোধ, একটা কনসার্নিং বিষয় থাকে। এবং এক্ষেত্রে তারা এমন এক ব্যক্তিকে টার্গেট করেছে যিনি হিন্দু জাগরণের কথা বলেছে, যেটা পাকিস্তানের জৈসে মোহাম্মদের নাপাসান। এমন একটা সময়কে টার্গেট করেছে যখন পরিবর্তনের পর বাংলার এই বাঙালি সমাজ কিছুটা উৎসব মুখর একটা পরিবেশে এখন আছে। মমতা ব্যানার্জির বিদায় হয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার হচ্ছে। এই অবস্থায় যদি এই ধরনের হামলা তারা করতে পারত তাহলে গোটা ভারত শুধু নয় গোটা বিশ্বকে তারা বার্তা দিতে পারত। যদিও গোয়েন্দারা অত্যন্ত তৎপরতার সঙ্গে যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিয়েছে আজ, কিন্তু বিপদ ভবিষ্যতে কি আসবে না? আজকের এই ঘটনা কিন্তু আমাদের কাছে আই ওপেনার। এর ফলে আমরা বুঝলাম আমাদের অনেক বেশি সজাগ এবং সতর্ক হওয়া প্রয়োজন।
যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।